নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেন্টার কলকাতা থেকে পিএইচআইসি 134 হিস্ট্রি অফ ইন্ডিয়া 1707 টু 1950 এই বিষয়ের আলোচনায় ইউনিট নাম্বার 11 টপিক ন্যাশনালিস্ট মুভমেন্ট আন্ডার মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর অধীন জাতীয় আন্দোলন, এই আলোচনায় আমি অঞ্জন কুমার বসু সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। আমার আজকের আলোচনার বিষয় অসহযোগ আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের সাথে খিলাফত সমস্যা ও খিলাফত আন্দোলন। অসহযোগের প্রধান পর্যায়গুলি, এর পাশাপাশি অসহযোগ আন্দোলনের প্রতিক্রিয়া ও সমাপ্তি। এই আলোচনার শুরুতে আমি বলতে চাই, তিনি আসলেন, দেখলেন এবং জয় করলেন। মহাত্মা গান্ধী সম্পর্কে পণ্ডিত জওহরলাল নেহেরু এই অনুধাবন থেকে আমরা মহাত্মা গান্ধী জাতীয় আন্দোলনে কি জাতীয় প্রভাব ছিল তা অনুধাবন করতে সক্ষম হই। এবং তিনি শুধু আন্তর্জাতিক স্তরেই নন, প্রথম বিশ্বযুদ্ধ প্রাক মুহূর্তে ভারতবর্ষে আসেন। ভারতবর্ষের বহুত্ববাদী সমাজে সার্বিক পরিস্থিতি অনুধাবনের জন্য দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চল পরিভ্রমণ করেন। এই সময় তার রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে, তার সংস্পর্শে দেশ সম্পর্কে তিনি জানেন এবং প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় পর্বে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা, অহিংস সত্যাগ্রহকে সামনে রেখে বিহারের চম্পারণ জেলার কৃষকদেরকে সংগঠিত করা, পাশাপাশি গুজরাট এর খেড়া বা কৈরা বা খেদা জেলার কৃষকদের সমস্যাকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা এবং তাদেরকে সংগঠিত করা। এর পাশাপাশি গুজরাটের আহমেদাবাদের সুতাকল শ্রমিকদের দাবি দাওয়াকে সামনে রেখে মিল মালিক পক্ষের সাথে যে সমঝোতার বাতাবরণ গান্ধীজির হাত ধরে সংগঠিত হয়, যাকে আমরা খুব স্বল্প কথায় বলি গান্ধীজির ভারতীয় আঞ্চলিক রাজনীতিতে অনুপ্রবেশ। তার নীতি এবং আদর্শকে আঞ্চলিক রাজনীতিতে করা, তা যখন সফল হয়, ঠিক সেই মুহূর্তে 1919 সালে ব্রিটিশ সরকার কর্তৃক মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন এবং
জাতীয়তাবাদী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য বা স্তব্ধ করে দেওয়ার জন্য সরকার কর্তৃক যে দমন পীড়নমূলক নীতি নির্ধারিত হয়, যাকে রাওলাট আইন, সিডনি রাওলাটের নেতৃত্বে পরিচালিত এক আইন ব্রিটিশ কর্তৃপক্ষ অনুমোদন করে, তাকে স্বীকৃতি দেওয়া ব্রিটিশ সরকারের ভারতবাসীর কাছে এক চরম বিপর্যয়কর পরিস্থিতি উপহার দেয়। এবং গান্ধীজির মতো একজন সচেতন জাতীয়তাবাদীর পক্ষে রাওলাট আইন মেনে নেওয়া সম্ভবপর ছিল না। তাই রাওলাট আইনকে কেন্দ্র করে তিনি অহিংস সত্যাগ্রহের পথকে অবলম্বন করে যে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করে, তা সমগ্র দেশব্যাপী গান্ধী এক পরিচিতি লাভের সুবর্ণ সুযোগ করে দেয়। অর্থাৎ দেশের সর্বস্তরের মানুষকে নেতৃত্ব দেওয়ার এক সুবর্ণ সুযোগ রাওলাট আইনের মধ্যে দিয়ে গান্ধীজি পেয়ে যান এবং তিনি তার পূর্ণ ব্যবহারের মধ্য দিয়ে পরবর্তী পর্বে আরো বৃহত্তর জাতীয় আন্দোলন, সর্বভারতীয় জাতীয় আন্দোলন এর সাথে নিজেকে সংযুক্ত করেন, পাশাপাশি জাতীয় কংগ্রেসকে এই প্রথম সর্বভারতীয় আন্দোলনে সাথে যুক্ত করার সুযোগকে তিনি কাজে লাগাতে তৎপরতা দেখান। পাঠক সমাজ অবগত হবেন, গান্ধীজি এমন এক জাতীয়তাবাদী ছিলেন যিনি প্রতিনিয়ত অন্যায়কে পরিহার করার জন্য বা ত্যাগ করার জন্য সত্য, অহিংসা এবং অসহযোগিতার পথ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গ্রহণ করেছিলেন। তিনি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন প্রকার সহিংস পথ অবলম্বনের পক্ষপাতী ছিলেন না। যাই হোক, এই পরিস্থিতিতে 1919-এর 13 এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যা তীব্র প্রতিবাদ কংগ্রেসের পক্ষ থেকে এবং মহাত্মা গান্ধীর পক্ষ থেকে করা হয়েছিল, এবং সরকারের কাছে অনুরোধ করা হয়েছিল জেনারেল ডায়ারের এইরূপ আদেশের কারণ কি তা অনুসন্ধানের যথার্থ দিক সরকার বিশ্ববাসীকে জানা।
কিন্তু মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের পর ভারতের নতুন গভর্নর লর্ড রিডিং জেনারেল ডায়ারের আচরণকে কোথায় যেন আরো বেশি স্বীকৃতি দিয়ে বসে। ফলে ভারতবাসীর মনে ব্রিটিশ প্রশাসন বা সরকার সম্পর্কে ক্ষোভ দিন দিন বৃদ্ধি পেতে থাকে। শান্তিপূর্ণ নিরস্ত্র জনগণের উপর সরকারের এই জাতীয় দমনপীড়ন দেশবাসীকে আরো বেশি ব্রিটিশ বিরোধী করে তোলে। গান্ধীজি তার পূর্ণ সদ্ব্যবহার করতে সচেষ্ট হন। তাছাড়াও আন্তর্জাতিক ঘটনা প্রবাহ, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি অস্ট্রিয়া জোটের পরাজয় এবং মিত্রপক্ষের জয়লাভ, এমন কিছু একটা পরিবেশ তৈরি করে যা জাতীয় রাজনীতির অঙ্গনকে অনেকটা পাল্টে দেয়। সাধারণভাবে গান্ধীজি পরিচালিত প্রথম সর্বভারতীয় জাতীয় আন্দোলন শুধু গান্ধীজি নন, কংগ্রেস দ্বারা পরিচালিত প্রথম সর্বভারতীয় জাতীয় আন্দোলন অসহযোগ আন্দোলনের এক পটভূমি রচনা করে। প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ সূত্রে মিত্রপক্ষ জার্মানি অস্ট্রিয়ার পাশাপাশি তাদের সমর্থনকারী তুরস্কের খলিফার উপরও ব্রিটিশ কর্তৃপক্ষ নানান ধরনের বিধিনিষেধ আরোপ করে এবং খলিফা পদে অস্তিত্ব বিপন্ন হতে বসে। অথচ সমগ্র মুসলিম জগৎ, পাশাপাশি ভারতীয় মুসলিমরা তুরস্কের সুলতানকে তাদের ধর্মীয় প্রধান বা গুরু হিসেবে মনে করতেন। সেই তুরস্কের খলিফার অধিকার বিপন্ন হওয়ার অর্থ মুসলিম সমাজ মেনে নিতে রাজি ছিল না এবং তারা ব্রিটিশ বিরোধিতার সক্রিয় রাস্তা অবলম্বন এর ভাবনা দ্বারা চালিত হয়। অথচ প্রথম বিশ্বযুদ্ধে ভারতবর্ষ মিত্রপক্ষের সমর্থনে সমস্ত ধরনের সহযোগিতার হার বাড়িয়ে দিয়েছিল। বহুত্ববাদী ভারতীয় সমাজ এর একটা বিরাট অংশ ছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাদের ধর্মীয় গুরুর উপর আঘাত, তার অধিকার কেড়ে নেওয়া, তাকে ক্ষমতাচ্যুত করা মুসলিম সমাজ মেনে নিতে রাজি ছিল না। ফলে তারা এর বিরুদ্ধে ব্রিটিশ সরকারের কাছে বারংবার
দাবি জানায়। কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়ে দেয়, যেহেতু তুরস্ক, জার্মানি এবং অস্ট্রিয়ার সমর্থনকারী ছিল, অতএব ব্রিটিশ বিরোধী তার রাস্তা তুরস্ক সুলতান গ্রহণ করেছিলেন, তাই তাকে শাস্তি পেতে হবে। এবং তার বিভিন্ন অঞ্চল কেড়ে নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয় বা ব্রিটিশদের অধীনে নিয়ে আসা হয়। এইরকম একটা সাম্প্রদায়িক সমস্যার সাথে জাতীয় কংগ্রেসের একটা সংযোগ ঘটানো গান্ধীজির রাজনৈতিক জীবনে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। গান্ধীজি উপলব্ধি করেন যে হিন্দু মুসলিম ঐক্য বঙ্গভঙ্গের সময় কিছুটা সম্ভবপর হয়েছিল বা স্বদেশী পরবর্তী পর্বে তাতে ফাটল ধরেছিল। তাকে জোড়া লাগানোর একমাত্র পথ হলো খিলাফত এর সমস্যাকে একটা জাতীয় সমস্যা হিসেবে গণ্য করা। এবং তিনি কংগ্রেস নেতৃত্বের একাংশকে বোঝাতে সক্ষম হন যে মুসলিমদের সমস্যাকে যদি সমর্থন করা যায় বা তাদের সাথে যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশ বিরোধিতা সক্রিয় পথ বা পন্থা অবলম্বন করি, তাহলে মুসলিমরা জাতীয় আন্দোলনে সক্রিয়তার সাথে যুক্ত হবে। অনেকেই তার বিরোধিতা করেছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত 1918 ডিসেম্বরের পর থেকেই মুসলিম লীগ ও কংগ্রেস নেতারা দিল্লিতে একের পর এক বৈঠকে মিলিত হন এবং মুসলিম লীগের তৎকালীন নেতা ডক্টর আনসারি সমগ্র আরব অঞ্চলে তুরস্কের সুলতানের অধীন রাখা বা তাকে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি করে। এবং কংগ্রেসি মুসলিম নেতা সৈয়দ আজমল খাঁ ডক্টর আনসারির দাবিকে সমর্থন করেন এবং মুসলিমদের দাবির প্রতি গান্ধীজির সমর্থনের বিষয়টি মুসলিম সমাজ কৃতজ্ঞ চিত্রে। এর পাশাপাশি 1919-এ 13 এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে মধ্য দিয়ে যেভাবে নিরস্ত্র জনগণের ওপর শিশু নারী নির্বিশেষে জেনারেল ডায়ার গুলি চালায়, তা প্রতিকারের দাবিও ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরা হয়। মোটামুটি ভাবে মুসলিম লীগ এবং কংগ্রেস কর্তৃপক্ষের মধ্যে যে বিষয়গুলিকে সামনে রেখে সর্বভারতীয় জাতীয় আন্দোলন হিসেবে অসহযোগ আন্দোলনের সাথে খিলাফত সমস্যাকে সংযুক্ত করা হয়,
সেখানে যে দাবিগুলির উপর বিশেষ নজর দেওয়া হয়েছিল তা হলো তুরস্কের সুলতানের হারিয়ে যাওয়া ক্ষমতাকে ফিরিয়ে দেওয়া, দ্বিতীয়ত পাঞ্জাব সমস্যার শান্তিপূর্ণ সমাধান ঘটান এবং আগামী 1 বছরের মধ্যে স্বরাজ প্রাপ্তি দাবি এবং এইভাবে গান্ধীজি খিলাফত সমস্যাকে অসহযোগ আন্দোলনে বা সর্বভারতীয় আন্দোলনের সাথে সংযুক্তকরণের পথ বা নীতি অবলম্বন করেন। তিনি ভেবেছিলেন হিন্দু মুসলিম ঐক্য এর মধ্য দিয়ে সংগঠিত হবে এবং তাকে সর্বভারতীয় খিলাফত আন্দোলনের সভাপতি নির্বাচিত করা হয় 1920 সালে এবং গান্ধীজি খিলাফত প্রশ্নে মুসলিমদের মধ্যে চাঞ্চল্য এবং অধৈর্য লক্ষ্য করেন এবং 1920 সালে 7ই মার্চ প্রস্তাব দেন যে আগামী 17ই মার্চ দেশব্যাপী খিলাফত দিবস পালন করা হবে এবং সমস্ত স্তরের জনগণ হরতাল পালন করবে। কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ পরিষ্কার করে জানিয়ে দেয় খলিফা হারানো সম্মান ফিরিয়ে দেবে না, তার কারণ তিনি মিত্রপক্ষের বিরোধীদের সাথে হাত মিলিয়েছিলেন, অতএব তার শাস্তি পেতে হবে। ইতিমধ্যে অবশ্য খিলাফত সমস্যার একটা অন্য ধরনের সমাধান রচিত হয়, তাহলে সেখানকার জনগণ আর সুলতান কে সিংহাসনে বসাতে রাজি ছিল না। এই সময় তুরস্কে কামাল পাশার নেতৃত্বে এক নতুন প্রশাসন বা সরকার তৈরি হয়, ফলে খিলাফত সমস্যা কিছুদিনের মধ্যে একটা অন্য দিক বা পথ অর্জন করে। ক্রমে মুসলিমদেরও সর্বভারতীয় আন্দোলন, অসহযোগ আন্দোলন, সেখানে অংশগ্রহণের প্রবণতা বা সেই আন্দোলনে তাদের সক্রিয়তার ক্ষেত্রে একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়। অনেক সমালোচক এমনও সমালোচনা করেন যে খিলাফতের মতো একটা সাম্প্রদায়িক বিষয়কে অসহযোগ আন্দোলনের সঙ্গে সংযুক্ত করা গান্ধীজির এক চরম
ভুল সিদ্ধান্ত ছিল। তিনি একটা সাম্প্রদায়িক সমস্যাকে জাতীয় সমস্যার তকমা দেওয়া তার উচিত হয়নি। কিন্তু গান্ধীজির পক্ষেও আমরা কিছু বলতে চাই। তা হলো যে হিন্দু মুসলিম অনৈক্য কে কাজে লাগিয়ে ব্রিটিশ সরকার দীর্ঘদিন ভারতবর্ষে পবিত্র ভূমিকে নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছিল। গান্ধীজি সেই হিন্দু মুসলিম ঐক্যকে তিনি পুরো বা সম্পূর্ণ মন নিয়ে মুসলিমদেরকে স্বাগত জানিয়েছিলেন, আর অন্যদিকে মুসলিমরা অর্ধেক মন নিয়ে আরো পরিষ্কার করে বললে খিলাফতিরা অর্ধেক মন নিয়ে গান্ধীজির সাথে হাত মিলিয়েছিলেন। ফলে যখনই খিলাফত সমস্যা তুরস্কের সাধারণ মানুষের কাছ মন থেকে মুছতে শুরু করে, ভারতবর্ষের মুসলিম জনগণেরও একটা বিরাট অংশ জাতীয় আন্দোলন থেকে মুখ ফেরাতে শুরু করে। তাই খিলাফত আন্দোলনের যে মূল বিষয়গুলি তা হচ্ছে তুরস্কের সুলতানের ক্ষমতা ফিরিয়ে দেওয়া, সেটাও সম্ভবপর হয়নি। দ্বিতীয় যে বিষয়টা ছিল জেনারেল ডায়ার বা পাঞ্জাব সমস্যার শান্তিপূর্ণ মীমাংসা, লর্ড রিডিং যে কমিটি অনুমোদন করে, সেই কমিটি জেনারেল ডায়ারের কাজকে স্বীকৃতি দেয়। সম্পূর্ণভাবে খিলাফতের দাবি আরেকটি দিক উপেক্ষিতই থেকে যায়। আর স্বরাজ লাভের বিষয়টি খিলাফত সমস্যার আন্দোলনের মধ্যে দিয়ে অন্তত পূরণ হয়। গান্ধীজি 1920 থেকে 1922 এই পর্বে যে খিলাফত ও অসহযোগ আন্দোলনে যৌথ ধারার মধ্য দিয়ে সর্বভারতীয় জাতীয় আন্দোলন সংগঠিত করেন, তা ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে অবশ্য একটা নতুন দিক। তিনি সমস্ত ধরনের অন্যায়ের বিরুদ্ধে অসহযোগিতা এবং অহিংস পথে ব্রিটিশ সরকারের সমস্ত আইনকে অসহযোগিতা করার বা আইন লঙ্ঘনের যার একদিকে ছিল অসহযোগিতা করা, বয়কট করা ব্রিটিশ পণ্য সামগ্রী, ব্রিটিশ প্রশাসন, কংগ্রেসের 1920 অধিবেশন থেকে, নাগপুর অধিবেশন থেকে অসহযোগের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। শুরুর দিকে কংগ্রেসের সমস্ত নেতৃত্ব কিন্তু অসহযোগের বিষয়টিকে অনুমোদন করেনি। তবে
সামান্য ভোট ব্যবধানে শেষ পর্যন্ত কংগ্রেস অধিবেশনে অসহযোগের প্রস্তাব গৃহীত হয় এবং গান্ধীজি অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রধান নেতা হিসেবে স্বীকৃতি পান। এক মেলবন্ধন ঘটিয়ে বৃহত্তর সর্বভারতীয় জাতীয় আন্দোলনের পরিবেশ রচনা করতে চেয়েছিলেন। খিলাফত কমিটি এই কর্মসূচিতে সরকারি খেতাব বর্জন করা, অবৈতনিক পদ বর্জন, সরকারের বেসামরিক পদগুলি থেকে ইস্তফা দেওয়া, পুলিশ ও সেনাবাহিনী থেকে পদত্যাগ, সরকারি খাজনা বন্ধ ইত্যাদি পথ অবলম্বন করে এবং 1921 20 শেষের দিকে এবং 1921 শুরুতে অসহযোগ আন্দোলন ভারতের বিভিন্ন প্রান্তে একটা বিস্তীর্ণ অংশে, বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং দক্ষিণের বিভিন্ন অংশে প্রভাব বিস্তার করে এবং গান্ধীজি ঘোষণা করেন 1 আগস্ট অনশন এর মধ্য দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলনের সূচনা হবে 1920 এবং কলকাতা কংগ্রেসের বিশেষ অধিবেশনের থেকে অসহযোগ আন্দোলন সম্পর্কে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব অবশ্যই ছিল। অমৃতসর কংগ্রেসে অনেক অগ্রগণ্য নেতায় 1919 অমৃতসর কংগ্রেসে অনেক অগ্রগণ্য নেতায় অসহযোগের পক্ষে ছিলেন না। বিশেষ করে চিত্তরঞ্জন দাস, বিপিন চন্দ্র পাল, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ নেতারা অসহযোগ আন্দোলনের কর্মসূচি গান্ধীজি গ্রহণ করুক সেটা সম্পূর্ণভাবে তারা সমর্থন করতে পারেননি। এবং বিষয় নির্বাচন কমিটিতে অসহযোগের প্রস্তাব মাত্র 7 ভোটের ব্যবধানে গৃহীত হয়। এবং তখনকার কংগ্রেসের গঠনতন্ত্র অনুসারে যে কোনো প্রস্তাব গৃহীত হলে তাকে পরের অধিবেশনে তাকে পাশ করিয়ে নিতে হতো। তাই নাগপুরে ডিসেম্বরে যে বার্ষিক অধিবেশন বর্ষে সেখানে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়েছিল এবং নেতৃত্বের ভার গান্ধীজির উপর অর্পণ করা হয়েছিল। অসহযোগ আন্দোলন তিনটি মূল লক্ষ্যের উপরে দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল, যা খিলাফত প্রস্তাবের মধ্যেও রাখা হয়েছিল। তা হলো পাঞ্জাব সমস্যার
সমাধান করা, খিলাফতিদের দাবিকে তুলে ধরা ব্রিটিশ সরকারের কাছে এবং সেভরের চুক্তির মধ্যে দিয়ে ইউরোপ যে অন্যায় তুরস্কের খলিফার উপর করা হয়েছিল তা মিত্রপক্ষের বিশেষ করে ব্রিটেনের কাছে তুলে ধরে তার প্রতিকার করা এবং ভারতবাসীর জন্য স্বরাজ দান করা। এইভাবে খিলাফত সমস্যাকে অসহযোগ আন্দোলনের সাথে একটা সংযুক্তির প্রক্রিয়া গান্ধীজি নিজে হাতে করেছিলেন। তিনি আন্দোলনের মধ্য দিয়ে একটা মাস মুভমেন্ট, জনগণের বৃহত্তর আন্দোলন বা গণসংযোগমূলক একটা এবং অসহযোগ আন্দোলনকে সর্বভারতীয় আন্দোলন হিসেবে তুলে ধরতে গেলে মুসলিম সমর্থন তার কাছে একান্ত প্রয়োজন ছিল। তাই তিনি খিলাফতের সমস্যাকে অসহযোগ আন্দোলনের সাথে সংযুক্ত করেছিলেন। পাঠক সমাজ সে বিষয়ে কিন্তু নিশ্চিত থাকবেন। সেই কারণে তিনি হিন্দু মুসলিম ঐক্যের উপরে জোর দিয়েছিলেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে গান্ধীজির সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে পরিতৃপ্তি অর্জন করতে পারেনি। তবে অসহযোগ আন্দোলনের আদর্শ হিসেবে গান্ধীজি অন্যায়ের বিরুদ্ধে অসহযোগের সংকল্পে অবিচলিত থেকে প্রতিপক্ষের মন বা হৃদয়কে তিনি জয় করতে চেয়েছিলেন। অহিংস অসহযোগ শুধু ব্যক্তিগত ভাবেই নয়, সুসংবদ্ধভাবে জনগণ পবিত্র বিদ্রোহের পথে অগ্রসর হবে, এটাও ছিল এই আন্দোলনের একটা উল্লেখযোগ্য দিক। মোটামুটি ভাবে এই আন্দোলনের স্লোগান ছিল 1 বছরের মধ্যেই স্বরাজ। এই ধরনের কেন্দ্রীয় ধ্বনির মধ্য দিয়ে গান্ধীজি ঘোষণা করেছিলেন সমগ্র ভারতবর্ষব্যাপী এক অভূতপূর্ব উন্মাদনা আন্দোলন, অসহযোগ আন্দোলন, যা কর্মসূচি দুটো দিক। এর প্রতি ইতিহাসবিদরা বা ঐতিহাসিকেরা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, বিশেষ করে গঠনমূলক দিক। এর অন্তর্ভুক্ত ছিল স্বদেশী প্রচার করা, হিন্দুদের মধ্যে অস্পৃশ্যতাকে নির্মূল করা, মদ্যপান নিষিদ্ধ করা এবং তিলক স্বরাজ তহবিলের জন্য অর্থ সংগ্রহ করা। এই প্রসঙ্গে আমি পাঠক সমাজকে জানাতে চাই যে অসহযোগ আন্দোলনের সূচনা পর্বে বাল গঙ্গাধর তিলক এর মৃত্যু হয়েছিল। জাতীয় কংগ্রেস তার নামে একটা তহবিল তৈরি করে জাতীয় আন্দোলনকে এগিয়ে নেওয়ার ভাবনা চিন্তা করেছিল। গান্ধীজি তাকে স্বীকৃতি দিয়েছিলেন। আর দ্বিতীয় যে দিকটার প্রতি নেতিবাচক দিক আমরা বলছি, যার মধ্যে আইনসভা
বা আদালতকে বর্জন করা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি খেতাব, বিদেশি দ্রব্য বর্জন করা এবং জনশক্তি গঠনের মাধ্যমে স্বদেশী পণ্য সামগ্রী, বিশেষ করে খাদির ব্যবহার, এইভাবে সুসংহত জনশক্তিকে কাজে লাগিয়ে স্বাধীনতার লক্ষ্যে গান্ধীজি ভারতবর্ষকে চালিত করতে চেয়েছিলেন। এই বিস্তৃত কর্মসূচি অন্তর্ভুক্ত হয়নি এমন ব্যক্তি খুঁজে পাওয়া ছিল সেই মুহূর্তের ভারতবর্ষে খুবই সীমিত। তাই অসহযোগ আন্দোলন ছিল এমন এক কর্মপ্রবাহ যা সঠিকভাবে ভারতের মানুষকে রাজনীতির মধ্যে টেনে আনতে পেরেছে। গান্ধীজি জনগণকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে অহিংস পথে সত্যাগ্রহকে সামনে রেখে সহযোগিতার নীতি অবলম্বন করলে আগামী 1 বছরের মধ্যে ব্রিটিশ সরকার বাধ্য থাকবে ভারতবাসীর স্বরাজ প্রদান করতে। নিজের কর্মসূচির প্রচার করতে তিনি দেশব্যাপী পরিক্রমার পথ অবলম্বন করেছিলেন। আর সাধারণ জনগণ তার এই কর্মপ্রক্রিয়ায় আত্মহারা, দিশেহারা হয়ে উঠেছিল। প্রচুর উন্মাদনা তৈরি হয়ে পড়েছিল, যা ছিল চোখে পড়ার মতো। একদিকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পাঞ্জাব, মাদ্রাজ ও অন্যদিকে সিন্ধু, অসম পর্যন্ত সারা ভারত জুড়ে গান্ধীর আহ্বানে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। জুডিথ ব্রাউনের মতো ইতিহাসবিদ স্বীকার করতে বাধ্য হয়েছেন যে গান্ধীজির এই পর্বের আন্দোলনের মধ্য দিয়ে যা হোম রুল আন্দোলন করতে পারেনি তার থেকেও বেশি সাড়া ফেলেছিল। খিলাফত আন্দোলনের সাথে অসহযোগ আন্দোলনের সূচনা হয়। হিন্দু মুসলিম এই আন্দোলনের সক্রিয়ভাবে যোগদান করে। গান্ধীজির আহ্বানে উকিল, ব্যারিস্টার, ছাত্ররা স্কুল কলেজ ত্যাগ করে, বিলেতি দ্রব্য বর্জন করে। সমস্ত প্রক্রিয়া চলতে শুরু। এইভাবে আন্দোলন এগিয়ে চলতে থাকে। ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই আমার আলোচনা সমাপ্ত করছি। পরবর্তী পর্বে এই ইতিহাসকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। পাঠক সমাজে স্বাগত।